হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়োলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছো অ্যান্ড সবাইকে গুড ইভিনিং। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা ক্লাস 10 এর একটা টপিক নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমাদের ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টারের প্রাণী হরমোন। এই টপিকটা নিয়ে এসেছি, সেটা কিন্তু জিএনএম এএনএমকে টার্গেট করে নিয়ে এসেছি, ঠিক আছে। আগের দিন আমরা কিন্তু উদ্ভিদ হরমোন কমপ্লিট করিয়েছিলাম, তো আজকে আমরা কমপ্লিট করব প্রাণী হরমোন, যেটা আমাদের জিএনএম এএনএম এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। আর এই টপিক থেকে কোশ্চেন থাকবেই থাকবে, একদম মাস্ট, ঠিক আছে। আর আজকে যে কোশ্চেনগুলো নিয়ে আসছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন বা বাছাই করা কোশ্চেন, ঠিক আছে। আর এর মধ্যে থেকেই ম্যাক্সিমাম কোশ্চেনগুলো থাকে। চলো তাহলে শুরু করি আজকে ফার্স্ট কোশ্চেন। আজকের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, মাতৃদুগ্ধ ক্ষরণে সহায়তা করে কোন হরমোন? মায়ের শরীরের দুগ্ধকরণে সহায়তা করে কোন হরমোন যদি বলা যায়, তাহলে একটা হচ্ছে এলটিএইচ, এসটিএইচ, এসসিটিএইচ, জিটিএইচ। তোমরা ট্রাই করো। তাহলে যদি এই হরমোনগুলোর পুরো নাম এক এক করে দেখি, তাহলে এই হরমোনগুলোর পুরো নাম দেখলে আমরা দেখব কি, ফার্স্ট যদি এলটিএইচ লিউট্রোট্রপিক হরমোন, এসটিএইচ সোমাটোট্রপিক হরমোন, এসিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন। যদি দেখি আমরা এখানে, তাহলে লিউট্রোট্রপিক হরমোন এইটা কিন্তু আমাদের দুগ্ধক্ষরণে সাহায্য করে। তাহলে লিউট্রোট্রপিক হরমোন, ঠিক আছে, এইটা কিন্তু আমাদের দুগ্ধক্ষরণে সাহায্য করে। তাহলে মায়ের দুগ্ধক্ষরণে সাহায্য করে, মিল্ক প্রোডাকশনে হেল্প করে, ঠিক আছে। মিল্ক প্রোডাকশনে হেল্প করছে আমাদের এলটিএস। তাহলে এখানকার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নম্বরটা সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপর যদি চলে যাই, তারপরের কোশ্চেন যদি চলে যাই আমরা, তাহলে দেখব নেক্সট কোশ্চেন, তারারন্ধ্রকে বিস্ফোরিত করে কোন হরমোন? তারারন্ধ্রকে বিস্ফোরিত করে মানে তারারন্ধ্র মানে কি কোনটা? যদি আমাদের এইটা চোখ দেখি, তাহলে আমাদের এটা যদি আমরা একটা চোখ দেখি, তাহলে চোখের মাঝে এইরকম একটা অংশ থাকে, এটাকে বলে আইরিশ। আর এর মাঝে এই যে ছিদ্রটা, এটাকে বলা হয় তারারন্ধ্র। এটাকে কি বলা হয়? তারারন্ধ্র। এই তারারন্ধ্রকে ছোট বা বড় করে, এখানে বিস্ফোরক কথার অর্থ হচ্ছে বড় করে কে, কোন হরমোন তারারন্ধ্রকে বড় করে। তার মানে এটা যদি আইরিশ হয়ে যায়, তারারন্ধ্রকে এরকম বড় করে দেয়। তার মানে কখন তারারন্ধ্র বড় হয়? যখন আমরা ভয় পাই, ভয় পাই ভয় পাই তখন তারারন্ধ্র বড় হয়। তাহলে ভয়, ডর এগুলোর সময় মানে এই কন্ডিশনগুলোতে কোন হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন, নন অ্যাড্রিনালিন, ইনসুলিন এবং থাইরক্সিন। তাহলে যদি আমরা সিম্পলভাবে পড়ি, তাহলে কাকে আপৎকালীন হরমোন বলা হয়, যদি এইটা পারো তাহলে কিন্তু তুমি এই অ্যান্সারটা দিয়ে দিতে পারবে। তাহলে আপৎকালীন হরমোন কাকে বলা হয় আমরা জানি, একদম সিম্পল ওয়েতে জানি, কিন্তু আমরা অ্যাড্রিনালিনকে আপৎকালীন হরমোন বলা হয়, অ্যাড্রিনালিন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নম্বরটা, সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে যায়, স্ত্রীলোকের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? স্ত্রীলোকের মানে মহিলাদের স্তনগ্রন্থির বিকাশ ঘটায় কোন হরমোন? কোন হরমোনটা স্তনগ্রন্থিকে বড় করে? সোমাটোট্রপিক হরমোন, থাইরক্সিন হরমোন, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। তাহলে সোমাটোট্রপিক হরমোন যদি দেখি, সোমাটোট্রপিক হরমোন, তাহলে এটা কি হচ্ছে? সোমাটোট্রপিক হরমোন হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোন আমরা দেখলাম বিএমআর কন্ট্রোল করে, ঠিক আছে। সেই জন্যই থাইরক্সিন হরমোনকে বলা হয় ক্যালোরিজেনিক হরমোন। কি বলা হচ্ছে? ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ইস্ট্রোজেন কাদের দেহ থেকে ক্ষরিত হয়? মহিলাদের থেকে ক্ষরিত হয়। আর প্রোজেস্টেরন হচ্ছে মহিলাদের থেকে ক্ষরিত হয়। এইবার তাহলে দেখো, এই দুটো ফার্স্টে এলিমিনেট হয়ে গেল। তাহলে আমাদের বাকি থাকছে সে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, তাই তো? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন আমাদের কিন্তু বাকি থাকছে, এই দুটোর মধ্যে একটা হবে, তাই তো? তাহলে স্ত্রী লোকেদের স্তনগ্রন্থির বিকাশ যদি দেখো, তাহলে আমরা সিম্পলভাবে অ্যান্সারটা নিয়ে নিতে পারি, প্রোজেস্টেরন হরমোন কিন্তু এই কাজটা করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের? এই ডি নম্বরটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে যদি চলে যাই, গলগণ্ড বা গয়টার রোগ হয় কোন হরমোনের অধিক ক্ষরণে?
কোন হরমোন অধিক কোন হরমোনের অধিক ক্ষরণে গলগণ্ড বা গয়টার রোগ হয়, তাহলে আমরা এখান থেকে সিম্পলিভাবে অ্যান্সারটা দেখে নিতে পারবো। তাহলে সোমাটোট্রপিক হরমোন, এটা হচ্ছে গ্রোথ হরমোন, আমরা জানি এটা হবেই না। তারপর হচ্ছে কী হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, ঠিক আছে। আর একটা আছে থাইরক্সিন, ঠিক আছে। আর লাস্ট হচ্ছে অ্যাড্রিনালিন। কিন্তু অ্যাড্রিনালিন তো আমাদের আপদকালীন হরমোন বলা হয়, অ্যাড্রিনালিনকে কী বলা হচ্ছে? আপদকালীন হরমোন, আপদকালীন হরমোন। অ্যাড্রিনালিনকে কী বলা হয়? আপদকালীন হরমোন। তাহলে আমাদের বাকি থাকছে হচ্ছে TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এবং থাইরক্সিন। গলগণ্ড বা গয়টার যেটার জন্য হয় সেটা হচ্ছে আমাদের থাইরক্সিন হরমোনের বেশি ক্ষরণের জন্য গলগণ্ড বা গয়টার হয়, ঠিক আছে। সরি, এখানে কি বলছে? গলগণ্ড বা গয়টার কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে হয়, ঠিক আছে। তাহলে আমাদের কি অ্যান্সার হয়ে যাবে? কোন হরমোনের অধিক ক্ষরণের জন্য হয়ে থাকে? তাহলে সিম্পলভাবে অ্যান্সারটা তোমরা দিয়ে দাও TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা। ক্লিয়ার? তারপর চলে আসি, একটি স্টেরয়েড ধর্মী হরমোন হলো, তার মানে হরমোনে আমরা অনেক প্রকারভেদ দেখেছিলাম, প্রোটিন ধর্মী হরমোন, স্টেরয়েড ধর্মী হরমোন, অ্যামাইনো ধর্মী হরমোন। তাহলে সেখান থেকে একদম ডিরেক্টলি যদি একটা স্টেরয়েড ধর্মী হরমোন দিয়ে দেয়, তাহলে কিন্তু তোমরা ডিরেক্টলি এটা বলে দেবে টেস্টোস্টেরন, সি নম্বরটা অ্যান্সার হয়ে যাবে। টেস্টোস্টেরন হচ্ছে একটা স্টেরয়েড ধর্মী হরমোন। কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়? তাহলে তোমরা সিম্পল জানো, এখানে আর কোনো কিছু ডিসকাস করার কোনো কিছু নেই। আমরা পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, আর একটা তোমাদের যদি কোশ্চেন করি, সর্বোচ্চ প্রভুগ্রন্থি বা সুপ্রিম কমান্ডার কাকে বলা হয়? সুপ্রিম কমান্ডার, সুপ্রিম কমান্ডার কোন গ্রন্থিকে বলা হয়? তাহলে কিন্তু তোমাদের এইটা হোমওয়ার্ক, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে সুপ্রিম কমান্ডার কাকে বলা হচ্ছে। তারপরে চলে আসি, তাহলে এইটার উত্তর হয়ে গেল কি? আমাদের মাস্টার গ্ল্যান্ড বলা হয় পিটুইটারি, সি নম্বরটা অ্যান্সার হয়ে গেল। তারপরে চলে যায়, নিম্নলিখিত কোন হরমোন কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়? তাহলে এখানে সিম্পলভাবে দেখো, যদি আমরা ডায়াবেটিস ইনসিপিটাস বা আমরা এই ডায়াবেটিস রিলেটেড দুটো রোগ পাবো। একটা হচ্ছে ইনসিপিটাস ইনসিপিটাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। এই দুটো রোগ পাবো। এইবার এই দুটো রোগ সম্পর্কে যদি বলি, তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস হয় হচ্ছে ADH এর জন্য, আর মেলিটাস হচ্ছে ইনসুলিনের জন্য। কার জন্য? ইনসুলিনের জন্য, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে সুগার রোগ। আর এই ADH এর জন্য এটা হয়, এটাকে বলা হয় বহুমূত্র রোগ। কি বলা হচ্ছে? বহুমূত্র রোগ বলা হচ্ছে। তারপরে কি বলছে? নিম্নলিখিত কোন হরমোন কম ক্ষরিত হলে ডায়াবেটিস ইনসিপিটাস? তাহলে ইনসিপিটাস যদি দেখি, তাহলে ইনসিপিটাসে এখানে আমি কি বলেছি? ADH কিন্তু বলেছি। তাহলে দেখো অপশানে ADH আছে কি না? হ্যাঁ, অপশানে কিন্তু আমাদের ADH আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। তার মানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। ক্লিয়ার? একটি লোকাল হরমোনের নাম বলো। লোকাল হরমোন মানে কোনগুলো? বলছে যে হরমোনগুলো যে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, সেই আশেপাশে কাজ করে, দূরে গিয়ে কাজ করার দরকার পড়ে না, সেই হরমোনগুলোকে লোকাল হরমোন বলা হয়। তাহলে সেখানকে একটা লোকাল হরমোনের যদি নাম বলি, তাহলে আমাদের সিম্পলভাবে এই অ্যান্সারটা দিয়ে দাও, টেস্টোস্টেরন কিন্তু একটা লোকাল হরমোন, টেস্টোস্টেরন একটা লোকাল হরমোন। ক্লিয়ার? তার মানে অপশন হচ্ছে সি নম্বরটা সঠিক উত্তর। তবে প্রদত্ত গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? ফার্স্ট, অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাকে বলে? যদি অপশন দেখি, তাহলে কি বলবো? এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডগুলো থেকে কি তৈরি হয়? হরমোন তৈরি হয়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন তৈরি হয়। 2 নম্বর, এদের নালী পথ থাকে না। 3 নম্বর যদি চলে যায়, এদের কি হচ্ছে? এদের নিঃসৃত পদার্থগুলো সরাসরি ব্লাডে মেশে।
এগুলো হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তাহলে এখানকার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি কোনটা? দেখো অশ্রুগ্রন্থি, অশ্রুগ্রন্থি কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি নয়। তারপরে হচ্ছে লালাগ্রন্থি, লালাগ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এই দুটো কি? বহিঃক্ষরা গ্রন্থি। লালাগ্রন্থি অন্তঃক্ষরা গ্রন্থি নয়, তাহলে এরা দুজন হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি থেকে কী তৈরি হয়? এনজাইম, এনজাইম তৈরি হয়, উৎসেচক। এবার আমাদের বাকি থাকলো যকৃৎ, যকৃৎও নয়, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের থাইরয়েড হচ্ছে একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যেটা থেকে থাইরক্সিন বা T3 অর T4 হরমোন রিলিজ হয়, T3 অর T4 হরমোন রিলিজ হয়। তারপরে চলে আসি, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়? তাহলে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় কোনগুলো? তাহলে দেখো, একটা হচ্ছে থাইরক্সিন, ঠিক আছে, তারপরে ইনসুলিন, অ্যাড্রিনালিন এবং এসটিএইচ। কোনটা? পিটুইটারি গ্রন্থি থেকে। থাইরক্সিন হরমোন যদি আমরা চলে যাই, থাইরক্সিন হরমোন কিন্তু পিটুইটারি থেকে খরিত হয় না। থাইরক্সিন হরমোন খরিত হয় হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে। তারপরে চলে আসি ইনসুলিন, ইনসুলিন খরিত হয় হচ্ছে অগ্নাশয় থেকে, অগ্নাশয় থেকে। অ্যাড্রিনালিন খরিত হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি থেকে, অ্যাড্রিনাল গ্রন্থি থেকে। তাহলে বাকি থাকলো আমাদের এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, যেটাকে গ্রোথ হরমোনও বলা হয়, গ্রোথ হরমোনও বলা হয়, হরমোন বলা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন, ঠিক আছে। তারপরে চলে যায় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না কোনটা? অন্তঃক্ষরা থেকে গ্রন্থি, দেখো ইনসুলিন একটা হরমোন, থাইরক্সিন একটা হরমোন, তারপরে অ্যাড্রিনালিন একটা হরমোন। তাহলে আমাদের বাকি থাকছে কে? আমাদের বাকি থাকছে হচ্ছে পেপসিন। পেপসিন হচ্ছে একটা উৎসেচক। পেপসিন কি? পেপসিন একটা এনজাইম, পেপসিন হচ্ছে একটা এনজাইম, যেটা প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বলছে কোনটা নিশ্চিত হয় না, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা। এইটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে চলে যায়, তাহলে আমাদের পেপসিন হয়ে যাচ্ছে অ্যান্সার। তারপরে চলে যায় পশ্চাৎ পিটুইটারি খরিত নিউরো হরমোন কোনটি? তাহলে পশ্চাৎ পিটুইটারি খরিত নিউরো হরমোন যদি দেখি, তাহলে দেখো আমাদের এখান থেকে ডিরেক্টলি অ্যান্সার যদি চলে যায়, তাহলে এডিএইচ। এডিএইচ কিন্তু কোথা থেকে খরিত হচ্ছে? হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে। হাইপো থেকে খরিত হয়ে কোথায় জমা হচ্ছে? কোথায় জমা হচ্ছে? পশ্চাৎ পিটুইটারিতে জমা হচ্ছে, পিটুইটারিতে জমা হয়, পশ্চাৎ পিটুইটারি থেকে জমা হয়, তাহলে পিটুইটারিতে জমা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যায় সি নম্বরটা, এডিএইচ। তারপরে ডায়াবেটিস ইনসিপিটাসে আক্রান্ত ব্যক্তির নিচে কোন হরমোনটি কম খরিত হয়? তাহলে আমরা ডায়াবেটিস ইনসিপিটাস, তাহলে এখানে আমরা সিম্পলভাবে দেখলাম ইনসিপিটাস মানে কি? ডায়াবেটিস ইনসিপিটাস মানে হচ্ছে বহুমূত্র, বহুমূত্র। আর এই বহুমূত্র এডিএইচ এর জন্য হয়ে থাকে। বহুমূত্র কার জন্য হয়ে থাকে? এডিএইচ এর জন্য হয়ে থাকে, তাই তো? তাহলে ডায়াবেটিস ইনসিপিটাসে আক্রান্ত ব্যক্তির নিচে কোন হরমোনটি কম খরিত হয়? তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভেসোপ্রোসিন। আমাদের কি সঠিক উত্তর হয়ে যাবে? ভেসোপ্রোসিন। ভেসোপ্রোসিন হচ্ছে এডিএইচ এর অপর নাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমাদের ভেসোপ্রোসিনের অপর নাম হচ্ছে এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ঠিক আছে। তারপর চলে আসি হাইপোথ্যালামাসে উৎপন্ন হরমোনটি। হাইপোথ্যালামাসে কোন হরমোনটি উৎপন্ন হয়? এসটিএইচ, এডিএইচ, এফএসএইচ, এসটিএইচ, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মুলেটিং হরমোন। এডিএইচ অ্যান্টিডাইউরেটিক হরমোন, ইউরেটিক হরমোন। এফএসএইচ ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। এগুলোর মধ্যে কোনটি হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন হয়? তাহলে আমরা সিম্পলভাবে দেখো, আমরা একটু আগেই পড়লাম কিন্তু এডিএইচটা হচ্ছে হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়েছিল। তাহলে এডিএইচ কোথা থেকে খরিত হয়েছিল? হাইপোথ্যালামাস থেকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এডিএইচ। তার হয়ে গেছে। তারপরে নিচে কোনটি সংকটকালীন হরমোন? নিচে কোনটি সংকটকালীন হরমোন? চেষ্টা করো, নিচে কোনটি সংকটকালীন হরমোন?
অ্যাকশন, থাইরক্সিন, অ্যাড্রিনালিন, ইনসুলিন। তাহলে দেখো অ্যাকশন তো হবেই না। এবার থাইরক্সিন, থাইরক্সিনকে আমরা কি বলেছিলাম? ক্যালোরিজেনিক হরমোন, ক্যালোরিজেনিক হরমোন। তারপরে চলে আসে ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলছিলাম, অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলেছিলাম ইনসুলিনকে। তাহলে আমাদের বাকি থাকলো অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিনকে বলা হচ্ছে আপদকালীন হরমোন, এটাকে বলা হচ্ছে আপদকালীন হরমোন। আপদকালীন হরমোন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বরটা, অ্যাড্রিনালিন। ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে চলে যায় গলগণ্ড বা গয়টার রোগের কারণ থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ, বেশি ক্ষরণ, সঠিক মাত্রায় কোনটি নয়। তাহলে এই দুটো তো কখনোই হচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কি কম ক্ষরণ না বেশি ক্ষরণ? চেষ্টা করো তাড়াতাড়ি। যদি গলগণ্ড বা গয়টার রোগ হয় তখন আমাদের বুঝতে হবে যে থাইরক্সিনের হরমোনের বেশি ক্ষরণ হচ্ছে। যদি বেশি ক্ষরণ হয় তাহলে গলগণ্ড রোগ হবে, ঠিক আছে, বা গয়টার রোগ হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। এখানে গলগণ্ড বা গয়টার যেটাকে বলা হচ্ছিল সেটার নাম হচ্ছে গ্রেভস বর্ণিত রোগ। কী রোগ? গ্রেভস বর্ণিত রোগ, এইটা হচ্ছে গলগণ্ড বা গয়টার। তারপরে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটা, তাহলে মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণকারী হরমোনটা আমরা সিম্পলভাবে জানি এডিএইচ, অ্যান্টি ডায়াবেটিক হরমোন, যেটার জন্য বহুমূত্র রোগ হয়, বহুমূত্র বা ডায়াবেটিস, ডায়াবেটিস ইনসিপিটাস, ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। ক্লিয়ার? তারপরে জোরে দৌড়ানোর সময় যে হরমোনটি তাৎক্ষণিকভাবে বৃদ্ধি পায়, তাহলে জোরে দৌড়ানোর সময় কি আমরা হাঁপাচ্ছি, তাই তো? আর এই বিপদকালীন কন্ডিশন আমাদের কোন হরমোন রিলিজ হয়? আমাদের অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডি নম্বরটা। তারপরে চলে আসি টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়। তাহলে টেস্টোস্টেরন হরমোন আমরা জানি ছেলেদের হরমোন বা পুং হরমোন, পুং হরমোন, হরমোন। তাহলে পুং হরমোন সবসময় কোথা থেকে ক্ষরিত হবে? সবসময় ক্ষরিত হবে শুক্রাশয় থেকে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তারপরে চলে আসি ইনসুলিন ক্ষরিত হয় কোথা থেকে? ইনসুলিন ক্ষরিত হয়, ইনসুলিন তো কখনো পিটুইটারি থেকে ক্ষরিত হয় না, থাইরয়েড গ্রন্থি থেকেও ক্ষরিত হয় না, বৃক্ক থেকেও ক্ষরিত হয় না। তাহলে আমাদের বাকি থাকছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয় থেকে তিন রকম হরমোন ক্ষরিত হয়। অগ্নাশয়, অগ্নাশয় থেকে তিন রকমের কোষ পাওয়া যায়, আলফা, বিটা অ্যান্ড ডেল্টা কোষ, ঠিক আছে? এবার এই তিন ধরনের কোষ থেকে তিনটা হরমোন ক্ষরিত হয়। বিটা কোষ থেকে ইনসুলিন, ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, গ্লুকাগন। তাহলে ইনসুলিন ক্ষরিত হচ্ছে অগ্নাশয়ের কোথা থেকে? অগ্নাশয়ের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরিত হচ্ছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নম্বরটা, ঠিক আছে? তারপর চলে আসি একটা লোকাল হরমোনের নাম। তাহলে সিম্পলভাবে একটা লোকাল হরমোনের নাম টেস্টোস্টেরন, ঠিক আছে? তাহলে সি নম্বরটা অ্যান্সার হয়ে যাচ্ছে। তারপরে ইনসুলিন সম্পর্কিত নিচে কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। তাহলে ইনসুলিন রক্ত থেকে অধিকাংশ দেহকোষের গ্লুকোজ শোষণে সাহায্য করে। তাহলে ইনসুলিন রক্তের গ্লুকোজকে শোষণে সাহায্য করে এবং কিসে রূপান্তরিত করে? এবং রূপান্তরিত করে হচ্ছে গ্লাইকোজেনে। কিসে রূপান্তরিত করে? গ্লাইকোজেনে রূপান্তরিত করে। যকৃৎ ও পেশিকোষের ভেতরে গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে, একদম। তাহলে এইটাও ঠিক, এইটাও ঠিক, দুটোই ঠিক। ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিতে সাহায্য করে, ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরিত করতে সাহায্য করে। তাহলে এইটা কী হবে? বলছে কোনটা সঠিক নয়। আর একটা হচ্ছে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরে বাধা দেয়। তাহলে প্রোটিন ও ফ্যাটের গ্লুকোজে রূপান্তরিতে বাধা দেয়, এটা ঠিক আছে, কিন্তু ইনসুলিন কখনো গ্লুকোজে রূপান্তর করবে না। ইনসুলিন সবসময় কী করবে? গ্লাইকোজেনে রূপান্তর করবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটা। তারপরে কোশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, কোন হরমোনটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না? তাহলে এর আগেও এরকম একটা কোশ্চেন পেয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের পেপসিন। এটা হচ্ছে প্রোটিনকে ব্রেকডাউন করতে সাহায্য করে, এটা কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থি থেকে রিলিজ হয় না। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে সবসময় কী তৈরি হবে? হরমোন তৈরি হবে, হরমোন তৈরি হবে। কিন্তু পেপসিন, পেপসিন ওয়ান টাইপের কী হচ্ছে? পেপসিন হচ্ছে ওয়ান টাইপের এনজাইম, উৎসেচক, যেটা কী হচ্ছে? প্রোটিনকে
প্রোটিনকে ভাঙতে সাহায্য করছে। তারপরে চলে আসি হাইপোথ্যালামাসে কোন পিটুইটারি নিঃসৃত হরমোন সংরক্ষিত থাকে। হাইপোথ্যালামাসে কোন কোন পিটুইটারি নিঃসৃত হরমোন সংরক্ষিত থাকে। তাহলে আমাদের সিম্পলভাবে বলতে হবে এডিএইচ, আমাদের উত্তর হয়ে যাবে সি নম্বরটা, এটা কিন্তু থাকে। ঠিক আছে, তারপরে নিচে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয়। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। কি হরমোনের নাম? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হয়? তাহলে বোঝাই যাচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরিত হবে। তাহলে কোথা থেকে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ নম্বরটা, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে চলে আসি থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো। তাহলে থাইরক্সিন হরমোন ক্ষরণ করে কে? আমাদের অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে, দেখো কোথাও আছে নাকি থাইরয়েড, তাহলে সেই উত্তরটা হয়ে যাবে থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, শুক্রাশয় থেকে টেস্টোস্টেরন হরমোন ক্ষরিত হয়, অ্যাড্রিনালিন থেকে অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়, অগ্নাশয় থেকে কী হচ্ছে ইনসুলিন, তারপর হচ্ছে গ্লুকাগন, এগুলো ক্ষরিত হয় কিন্তু। ক্লিয়ার? তারপরে চলে আসি ডায়াবেটিস মেলিটাস আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনের যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম। ডায়াবেটিস কি বলেছে? ডায়াবেটিস মেলিটাস। মেলিটাস কার জন্য হয়ে থাকে? ইনসুলিনের জন্য হয়ে থাকে। ইনসুলিনের জন্য হয়ে থাকে। ডায়াবেটিস মেলিটাস কার জন্য হয়ে থাকে? ডায়াবেটিস মেলিটাস কিন্তু ইনসুলিনের জন্য হয়ে থাকে। তাহলে কোন হরমোনের ক্ষরণ মাত্রা কম হলে পরে এটা হবে ডায়াবেটিস মেলিটাস? তাহলে ইনসুলিন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। এইবার এই ইনসুলিন কম ক্ষরিত হলে পরে কি হচ্ছে? অ্যাকচুয়ালি ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকোজটাকে কিসে রূপান্তরিত করে দেয়? গ্লাইকোজেনে রূপান্তরিত করে। যখনই গ্লাইকোজেনে রূপান্তরিত করবে, এই গ্লাইকোজনটা কোথায়? যকৃৎ বা পেশি কোষে সঞ্চয় হবে। কোথায়? লিভার বা মাসেলসে জমা হবে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে? রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেল, সেই জন্যে আমাদের কিন্তু ডায়াবেটিস মেলিটাস হচ্ছিল না। সেই জন্য এই ইনসুলিনকে কী বলা হচ্ছে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। কী বলা হয়? অ্যান্টিবেটিক হরমোন। ক্লিয়ার? তারপরে ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হয়? ক্যালোরিজেনিক হরমোন আমরা প্রথমের দিকে দেখলাম থাইরক্সিনকেও ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। কেন? থাইরক্সিন বিএমআর বেসাল মেটাবলিক রেট বাড়িয়ে কি হচ্ছে? তাপ উৎপন্ন বা হিট প্রডিউস করতে হেল্প করে। সেই জন্যেই এই থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বি নম্বরটা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তারপরে চলে আসি অ্যান্টিকিটোজেনিক হরমোন। অ্যান্টিকিটোজেনিক হরমোনও সেটা কাকে বলা হচ্ছে? ইনসুলিনকে, কারণ এটা কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। সেই জন্য ইনসুলিনকে অ্যান্টিকিটোজেনিক হরমোন বলা হচ্ছে। তারপরে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হচ্ছে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন কিন্তু আমরা একটু আগেই পড়লাম, চেষ্টা করো তাড়াতাড়ি। অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলা হচ্ছে? ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হচ্ছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি। তারপরে কোশ্চেন, সারাদিন উপোসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়। তার মানে কি? গ্লুকোজের মাত্রা হ্রাস পেয়ে যাচ্ছে। এই অবস্থায় রক্তের গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে। তাহলে যখন আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাচ্ছে এমনিতেই, তখন একটা টাইমে তাহলে কি হচ্ছে? রক্তে গ্লুকোজ শূন্য হয়ে যাবে, তখন আমাদের কিন্তু সুগার ফল করবে। সেই জন্যেই আমরা একটু আগে পড়ে থাকলাম, দেখো ইনসুলিন আর আরেকটা হরমোন হচ্ছে গ্লুকাগন। ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে, বুঝবে ভালো করে, গ্লুকোজকে গ্লাইকোজেন বানায়। কি বানায়? গ্লাইকোজেন বানায়। আর গ্লুকাগন হচ্ছে গ্লাইকোজেনে এগেন গ্লুকোজে কনভার্ট করে। তাহলে যখন আমার রক্তে গ্লুকোজ হ্রাস পেয়ে যাচ্ছে, তখন কিন্তু এই গ্লাইকোজেন হরমোনটা কি করবে? গ্লুকাগন হরমোনটা গ্লাইকোজেনকে আবার গ্লুকোজে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে দেবে কোন হরমোনটা? গ্লুকাগন হরমোনটা। সেই জন্য এই গ্লুকাগনকে ডায়াবেটিক হরমোন বলা হয়।
ডায়াবেটিক হরমোন বলা হয়, আর ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। তারপরের কোশ্চেন, যে হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে। তাহলে যদি কম ক্ষরিত হয় তাহলে শর্করার পরিমাণ বাড়বে, মানে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়বে। তাহলে এটা আমরা কিন্তু সিম্পল জানি, ইনসুলিন। ইনসুলিন যদি কম ক্ষরিত হয় তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে, তাহলে আমাদের ডায়াবেটিস রোগ হবে বা সুগার হবে। ক্লিয়ার? তারপরে নিচের জোড়াটি সঠিক নয়। কোন জোড়াটি সঠিক নয়? টেস্টোস্টেরন শুক্রাণু উৎপাদন করে, এলএইচ ডিম্বাণু নিঃসরণ করে, প্রোজেস্টেরন হচ্ছে অমরা বা প্ল্যাসেন্টা তৈরি করে, আর টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করে। কোনটা ঠিক নয়? দেহের উষ্ণতা বৃদ্ধি করে, তাহলে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টেস্টোস্টেরন তো শুক্রাণু তৈরি করে। তারপর হচ্ছে এলএইচ লিউটিনাইজিং হরমোন ডিম্বাণু নিঃসরণ করে, প্রোজেস্টেরন আমাদের হচ্ছে অমরা বা প্ল্যাসেন্টা তৈরি করে। তাহলে আমাদের লাস্ট অপশন থেকে গেল এইটা, আমাদের টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা কিন্তু দেহের উষ্ণতা বৃদ্ধি করে না, ঠিক আছে। থাইরক্সিন হরমোন উষ্ণতা বৃদ্ধি করে, থাইরক্সিন হরমোন উষ্ণতা বৃদ্ধি করে, সেই জন্য থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ক্লিয়ার? তারপরে কোশ্চেন, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয় গ্যাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটা কি হরমোন? তাহলে যদি মহিলাদের ক্ষেত্রে, তাহলে স্ট্রোজেন নামটা মনে রাখবে। স্ট্রোজেন কিন্তু গ্যাফিয়ান ফলিকল থেকে যে হরমোন, মানে গ্যাফিয়ান ফলিকল থেকে স্ট্রোজেনের স্ট্রোজেন ক্ষরণের উদ্দীপনা জাগায় কিন্তু, ঠিক আছে। ফলিকল স্টিমুলেটিং হরমোন এই স্ট্রোজেন ক্ষরণের জন্য উদ্দীপনা জাগায়। তারপরে ব্যাঙ্গাচি রূপান্তরে সাহায্য করে, মানে ব্যাঙ্গাচি থেকে ব্যাঙ্গে রূপান্তর হতে সাহায্য করে। সিম্পলভাবে মনে রাখবে, এটা কিন্তু আমাদের থাইরক্সিন হরমোন হবে, অলওয়েজ থাইরক্সিন হরমোন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এ, আর এটা সঠিক উত্তর হয়ে যাবে সি। তারপরে চলে আসি তারপরের কোশ্চেন, আমাদের আজকের লাস্ট কোশ্চেন এই প্রাণী হরমোন থেকে। সেটা হচ্ছে বামত্ব ও অতিকায়ত্ব রোগে যে হরমোনের অস্বাভাবিকতা দেখা যায়, তাহলে সেটা কি? বামত্ব বা অতিকায়ত্ব। বামত্ব কখন হয়? যখন গ্রোথ হরমোন জিএইচ হরমোন কম ক্ষরণ হয়, তখন হচ্ছে বামত্ব। আর অতিকায়ত্ব হচ্ছে জিএইচ হরমোন যখন বেশি ক্ষরণ হচ্ছে তখন অতিকায়ত্ব। অতিকায়ত্ব হচ্ছে এই জিএইচ হরমোনের আরেকটা নাম যদি তোমরা বলি, তাহলে এই জিএইচ হরমোনের আরেকটা নাম হচ্ছে এসটিএইচ, সোমাটোট্রপিক হরমোন। তাহলে এখানে যেহেতু জিএইচ আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্সার এ, ঠিক আছে। তাহলে আজকে আমরা টোটাল কমপ্লিট করলাম প্রাণী হরমোন, ঠিক আছে। আর তার আগের দিন আমরা কমপ্লিট করেছিলাম উদ্ভিদ হরমোনের পার্টগুলো, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা বেশ কয়েকটা কোশ্চেন সলভ করলাম, এবং কোশ্চেনগুলো কিন্তু আমাদের জিএনএম এএনএমের, যেটা 24শে জিএনএম এএনএম হবে, তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর তোমাদের কাছে যদি মনে হয় যে না ক্লাসটা ভালো লেগে থাকছে এবং ক্লাসটা তোমাদের জন্য বেনিফিট, তাহলে অবশ্যই আমাদের একটু সাপোর্ট করার চেষ্টা করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো। আর কোথাও যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টে বা তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড গুড নাইট।